আজ মান্তাস ট্রাভেল চলে এসেছে কর্ণাটকের মাইসোরে। আমরা আজকে দেখব বিখ্যাত শিব সমুদ্রম, তালাকারুর পাশেই অবস্থিত মনোরম কাবেরী নদী আর অপূর্ব সোমনাথপুরম। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম টু মান্তাস ট্রাভেল। আমি সুস্মিতা আর আমার সাথে আছে আর বাবা। আর আমাদের এবার কর্ণাটক জার্নিতে রয়েছে আমাদের ড্রাইভার জি পরশুরাম ভাইয়া। আমরা এখন চলেছি বেশ কিছু জায়গায়, যেতে যেতে বলছি আমরা কোথায় কোথায় যাচ্ছি। ঠিক সকাল 9:30টায় আমরা সবাই রেডি হয়ে বেরিয়ে পড়েছি। বিভিন্ন জায়গায় ঘুরতে গেলেও বিভিন্ন কারণে আমার ভ্রমণ পিপাসু মা বাবার সাউথ ইন্ডিয়া ট্যুর কখনোই হয়নি। তাই মনে মনে ঠিক করেছিলাম সময় সুযোগ বুঝে মা বাবাকে সাউথ ইন্ডিয়ার কিছু জায়গা ঘোরাবো। আমি আর অগ্নি সাউথ ইন্ডিয়া ঘুরতে যাব ঠিক হতেই ঠিক করে ফেললাম এবার আমাদের সাথে মা বাবাও থাকবে। সেই মতো আমরা ট্যুর প্ল্যানও করে ফেললাম। আমরা এখন যাচ্ছি শিব সমুদ্রমে। যেতে গিয়ে বন্নুর বলে একটা গ্রামে থেমেছি। এখানে আমরা ব্রেকফাস্ট লাঞ্চ একই সাথে করে নেব। পিওর ভেজ একটা রেস্টুরেন্ট, নামটা আমি বুঝতে পারছি না, তোমাদের দেখাচ্ছি। এখানকার ল্যাঙ্গুয়েজে লেখা, কিন্তু পিওর ভেজ এটা বুঝতে পারছি কারণ ওটা ইংলিশে লেখা। চলো দেখাই। আমরা এখন রেস্টুরেন্টে ঢুকছি। কেমন লাগছে? খুব ভালো। আমরা ফার্স্ট ডেস্টিনেশন শিব সমুদ্রমে যাচ্ছি। অনেকটা দেরি করে ফেলেছি, অ্যাজ ইউজুয়াল সবসময় আমরা করি। দেখি অনেকগুলো স্পট কভার করতে হবে, এবার একটু তাড়াতাড়ি করতে হবে। খুব খিদে পেয়েছে, তাই কিছু খেয়ে নিই, খাবারটা দেখাচ্ছি কী খাচ্ছি। জার্নি কেমন লাগছে বাবা? আমরা এখন কিচেনের সামনে দাঁড়িয়ে। এটা মিসি রাইস আছে এটা জানি, আর বাদ বাকিটা দিচ্ছে। আমরা এইটা নিয়েছি হচ্ছে সাম্বার ইডলি, এইটা নিয়েছি রামা ইডলি, আর এটার সঙ্গে নিয়েছি একটা মিসি রাইস। এবার আমরা খেয়ে টেস্ট করে বলবো। জানি তো সাউথ ইন্ডিয়ান খাবার দাবার কেমন, তবুও বলবো কেমন। এখন আমি খাচ্ছি মিসি রাইস। এই রাইসের সঙ্গে দিয়েছে একটা নারকেলের চাটনি, আর এটা হচ্ছে বোঁদে, মানে চানাচুর টাইপের টেস্ট। লাঞ্চ করে আমরা এখন স্টার্ট করলাম শিব সমুদ্রমের দিকে। আমরা আছি শিব সমুদ্রম ওয়াটারফলসের এখানে। এইবার কিন্তু শিব সমুদ্রম আমাদের ভীষণ হতাশ করেছে। এটা জানুয়ারি মাস, একদম শুকনো একটা সরু মানে সরু ওয়াটার একটা ফ্লো আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আগে শিব সমুদ্রমকে সেপ্টেম্বর মাসে যেমন দেখেছিলাম একদম ভয়ঙ্কর রুদ্রমূর্তি, সেরকম কিন্তু কিছুই এবার দেখতে পাচ্ছি না। 2017 সালের সেপ্টেম্বর মাসে আমরা দুজনে এসেছিলাম এই শিব সমুদ্রমে। তখন এখানে ছিল ভরপুর বর্ষা। তখনকার কিছু ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করলাম। তখন ভালো ভিডিও ক্যামেরা না থাকার জন্য ভালো করে ভিডিও করতে পারিনি। আর তখন তো এটাও জানতাম না কখনো এই ভিডিওগুলো তোমাদের দেখানোর সৌভাগ্য ও সুযোগ আমরা পাবো। আমরা আমাদের জন্য ভিডিও করেছিলাম শুধুমাত্র এইসব স্মৃতি ধরে রাখার উদ্দেশ্যে। এখন যখন সুযোগ পেয়েছি শিব সমুদ্রমের এই অপূর্ব রূপ দেখানোর লোভ আমি সংবরণ করতে পারলাম না। এই দেখো শিব সমুদ্রমের অপূর্ব এবং ভয়ঙ্কর রূপ। চলে এসে শিব সমুদ্রমে গগনচুক্কি। বিউটিফুল ভিউ।
তোমাদের সাথে 2017 সালের এই ভিডিওটা শেয়ার করছি, আর মনে মনে একটাই কথা আসছে, ভাগ্যিস ভিডিওটা বানিয়ে যত্ন করে রেখে দিয়েছিলাম, না হলে ব্লগটা বানানোর সময় একটা আক্ষেপ থেকেই যেত। তোমাদের সাথে গল্প করতে করতে এই দেখো আমি কিন্তু আমার কাজ শুরু করে দিয়েছি। এই গগনচুক্কি ওয়াটারফলসের সামনে প্রচুর খাবার বিক্রি হচ্ছে, ছোটখাটো ফল, এখানে মুড়ি বিক্রি হচ্ছে। আমি ঝালমুড়ি নিয়েছি, এখানে ঝালমুড়িটা ঝাল তবে ভীষণ টক, খুব ভালো খেতে। আমাদের ওখানে যেমন মুড়ি চানাচুর পেঁয়াজ দিয়ে করে সেরকমই, কিন্তু টকটা বেশি, ঝালটা বেশি, দারুণ। শিব সমুদ্রমে দুটো ওয়াটারফলস আছে, একটা হচ্ছে গগনচুক্কি আর একটা হচ্ছে বড়াচুক্কি। আমরা একটা স্কিপ করলাম, দুটোর মধ্যে ডিস্টেন্স হচ্ছে 12 কিলোমিটার। তার কারণ দেখালাম যে শিব সমুদ্রমে এখন জলধারাটা খুব কম। শিব সমুদ্রম হচ্ছে মাইসোর থেকে 80 কিলোমিটার দূরে। এখান থেকে আরো 30-35 কিলোমিটার দূরে হচ্ছে তালকাট বলে একটা জায়গা, যেটা আমাদের নেক্সট ডেস্টিনেশন। এই তালকাট সম্বন্ধে বলি, তালকাট হচ্ছে একটা ভীষণভাবে ঐতিহাসিক এবং ভৌগোলিক গুরুত্বপূর্ণ স্থান, যেটার ডিস্টেন্স হচ্ছে ব্যাঙ্গালোর থেকে প্রায় 140 কিলোমিটার, মাইসোর থেকে 50 কিলোমিটার। এগুলো সবই, এই তিনটে জায়গা তালকাট, শিব সমুদ্রম এবং সোমনাথপুর, এই তিনটে কিন্তু মাইসোর থেকে একটা ডে ট্রিপে করা যায়, যেটা আমাদের বেসিক্যালি আজকের টার্গেট, আজকের দেখানোর উদ্দেশ্য। এবং এই তালকাট জায়গাটা কাবেরী নদীর একদম তীরে। এই জায়গাতে তিনটে নদীর একটা সঙ্গমস্থল আছে এখান থেকে কিছুটা দূরেই, এবং এই জায়গাতে তিনটে নদীর জলপ্রপাতটা, জলধারাটা একসঙ্গে প্রবাহিত হয়েছে। এই কাবেরী নদীর এই সামনেটা থেকে আমরা প্রথমে ঘুরে তারপর আমরা তালকাট প্রপারের দিকে যাব। তালকাট হচ্ছে বেসিক্যালি একটা টেম্পল কমপ্লেক্স, যেটার মধ্যে 30টা মন্দির ছিল, গঙ্গা রাজাদের তৈরি করা। পরবর্তীকালে আলচারা রাজারা বেশ কিছু তৈরি করেছিলেন। এই জায়গাটার মধ্যে কিছু মন্দির এখন অবশিষ্ট আছে, বাকিটা রুইন্স পুরোটা। আমরা এখন তালকাটে চলে এসেছি। প্রথমে যাব রিভার, কাবেরী রিভারের সামনে। চলো আগে কাবেরী রিভারটা দেখি। কাবেরী নদীর সামনে যেতে গেলে দুদিকে প্রচুর পরিমাণে দোকান পাট, সুন্দর সুন্দর প্রচুর রঙে রঙে খাওয়ার দোকান, সাউথ ইন্ডিয়ান সব লেখা, কিছুই বুঝতে পারছি না। আমরা দাঁড়িয়ে আছি কাবেরী, স্ফটিকা আর কপিলা তিনটে সঙ্গম যেটা আছে সেটা হচ্ছে 16 কিলোমিটার দূরে। এইখানটা হচ্ছে পার্টিকুলার, এই জায়গাটাতে তিনটে নদীর জল এক হয়েছে। দেখো তোমরা, খুব সুন্দর জায়গা। এই যে সামনে যে গোল গোল ঝুড়িগুলো দেখছো, এগুলো অ্যাকচুয়ালি নৌকা। দেখো আজকে সানডে, প্রচুর ভিড়। এখানে যে বোটগুলো আছে, ছোট ছোট গোল গোল নৌকা, এগুলোতে পার হেড 100 টাকা করে, 5 মিনিটের একটা রাইড করায়। কাবেরী নদীর পাশ থেকে ঘুরে এসে, যেখানে কাবেরী, কপিলা আর স্ফটিকা এই তিনটে নদীর জলধারা একসঙ্গে প্রবাহিত হয়েছে, এখান থেকে ঘুরে এসে আমরা যাচ্ছি মন্দিরগুলোর দিকে। এইখানে দেখাচ্ছে ওয়ে টু শ্রী ভাসুকেশ্বর স্বামী অ্যান্ড পাতালেশ্বর স্বামী টেম্পল। এই জায়গাটায়, পুরো জায়গাটা বালি জায়গা, যেটা আমরা বললাম যে 17শো শতকে একবার ন্যাচারাল ডিজাস্টার, কাবেরী নদীর গতিপথ পরিবর্তনের ফলে বলা হয় যে এখানে বালি এসেছিল, এবং এইখানে 30টা মন্দির ছিল। এই 30টা মন্দিরের মধ্যে এখন 5টা মন্দির আছে, যে 5টা মন্দির আমাদের মেইন দেখার। আমাদের সঙ্গে আছেন আমাদের গাইড মিস্টার রাজু। আমরা যাচ্ছি, সঙ্গে থাকুন। অপূর্ব সুন্দর জায়গাটা, দুদিকে বড় বড় গাছ, মাঝখান দিয়ে রাস্তা চলেছে। এই পুরো জায়গাটা কিন্তু একটা মরুভূমির মতো জায়গা, বালি দিয়ে ঘেরা পুরো জায়গাটা দেখাই যাচ্ছে। এবং যেটা বললাম যে পুরো জায়গাটা তো বালিতে কভার্ড হয়ে গেছিল, তারপর আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া অনেক পরে এটা খনন কার্য করে এই জায়গাটার থেকে এতগুলো মন্দির খুঁজে পায়, এবং এখানে প্রাচীন সভ্যতার নিদর্শন পাওয়া যায়। পাতালেশ্বর মন্দিরে আমরা চলে এসেছি। এটা হচ্ছে এখানে প্রথম মন্দির। দেখা যাচ্ছে যে মন্দিরটা কিন্তু আমাদের যে জায়গাটা দিয়ে আমরা হেঁটে যাচ্ছিলাম তার থেকে নিচে নামতে হয় অনেকটা, এবং এই পুরো জায়গাটা বালিতে ঢেকে গেছিল। খনন কার্যের ফলে এটাকে দেখতে পাওয়া গেছে। এটা একটা শিব মন্দির।
পাতালেশ্বর মন্দির দেখে আমরা এগিয়ে চলেছি পরের মন্দিরটার দিকে। এই পুরো রাস্তাটা কিন্তু বালির রাস্তা দিয়ে হেঁটে হেঁটেই যেতে হবে এবং দুটোর মধ্যে বেশ খানিকটা করে ডিস্টেন্স, অনেকটা হাঁটতে হবে। দ্বিতীয় যে মন্দিরটা সেটা আমরা উপর থেকে দেখতে পাচ্ছি, ভীষণ সুন্দর। আমাদের ডান হাতে দেখতে পাচ্ছি মন্দিরের যে এন্ট্রান্সটা, এটাও একটা পাথরের স্ট্রাকচার, আর বাঁ হাতে দেখতে পাচ্ছি প্রপার মন্দিরটা। আমাদের গাইড বললেন এই মন্দিরটা হচ্ছে কীর্তিনারায়ণ মন্দির। চলে এসেছি মন্দিরের সামনে। আমাদের জায়গার রাস্তাটা ঘুরে নিচে নেমে আসতে হলো এই মন্দিরটা দর্শন করতে হলে। এখানে একটা পাথরের স্ট্রাকচার রয়েছে, একটা মঞ্চ মতো। এখান থেকে এই সিঁড়িটা দিয়ে উঠছি, এটা একটা তোরণ বেসিক্যালি, যেটা মন্দিরে যাওয়ার যে রাস্তাটা, মন্দির কমপ্লেক্সের মধ্যে প্রবেশ করার যে রাস্তাটা। এবং এই মন্দিরটা দেখতে দেখতে একটা গল্প বলি, সেটা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু ভীষণভাবে ইতিহাসের সাক্ষ্য বহন করে। বললাম যে 350 থেকে মোটামুটি 1100 সাল অব্দি এখানে গঙ্গা রাজারা রাজত্ব করেছেন। গঙ্গা রাজাদের পরে এসছেন চোলেরা, চোলেদের পরে এসছেন হয়সালারা, এবং বিভিন্ন সময় বিভিন্ন মন্দির বানানো সবগুলোই এখানে রয়েছে। যেমন গঙ্গা রাজাদের সময় বানানো হয়েছে মূলত শিব মন্দির, হয়সালা রাজাদের সময় বানানো হয়েছে বিষ্ণু মন্দির। আমরা এখন কীর্তিনারায়ণ মন্দির ছেড়ে নেক্সট যে মন্দিরটা, সেই মন্দিরটাতে যাচ্ছি। এই পুরো যে আবার বললাম, যাদের পায়ের প্রবলেম আছে তারা কিন্তু এই রাস্তাটা, এই জায়গাটায় আসার আগে একটু ভাববেন বা একটু রেস্ট নিয়ে যাবেন, তার কারণ দুটো জায়গার মধ্যে কিন্তু অনেকটা করে হাঁটতে হবে। পাতালেশ্বর টেম্পল, তারপরে কীর্তিনারায়ণ টেম্পল যেটা একটা বিষ্ণু টেম্পল, তারপরে আছে মরালেশ্বর স্বামী টেম্পল। এটাও কিন্তু বেশ কিছুটা নিচে অবস্থিত। ইতিহাসের একটা অদ্ভুত সাক্ষী হতে হয় এখানে এলে। প্রথমে আমরা যে পাতালেশ্বর দেখলাম এবং 3 নম্বর টেম্পল মরালেশ্বর, যেখানে উপাস্য দেবতা শিব, ভেতরে ফটোগ্রাফি প্রহিবিটেড, তাই দেখাতে পারিনি। পাতালেশ্বরে আছে 1.5 ফুট উঁচু গোল্ডেন কালারের মূর্তি, আর মরালেশ্বরে আছে 5 ফুট উঁচু কালো রঙের শিব মূর্তি। এই জায়গাতে এই দুটো কিন্তু গঙ্গা ডাইনেস্টির সময় বানানো। গঙ্গা ডাইনেস্টির সময় ম্যাক্সিমাম শিব মন্দির বানানো হয়েছিল, এবং মাঝে যেটা দেখলাম বিষ্ণু মন্দির, সেটা কিন্তু হয়সালা ডাইনেস্টির সময় তৈরি। গঙ্গা ডাইনেস্টির এক সময় ক্যাপিটাল ছিল এই তালকাট, বহু প্রাচীন শহর। আমরা আছি তালাকাটের ভেতরেই। এখানে যে 5টা টেম্পল রয়েছে তার মধ্যে 4 নম্বর হচ্ছে চৌরেশ্বরী মায়ের টেম্পল। এটা হচ্ছে দুর্গা মায়ের টেম্পল। ভেতরে ফটোগ্রাফি করা যাবে না, সেজন্য দেখাতে পারলাম না। ভেতরে ভীষণ সুন্দর। এই মন্দিরের ভিতরে আছে সোনার দুর্গা মা। এখন আমরা যাব আরেকটা ঐতিহাসিক মন্দিরে। এবার আমরা চলে এসেছি পঞ্চম টেম্পলে, যেটার নাম হচ্ছে বৈদ্যনাথ স্বামী টেম্পল, শিব টেম্পল। অপূর্ব সুন্দর ভেতরটা। অনেক বড় একটা টেম্পল কমপ্লেক্স। অদ্ভুত দুটো মূর্তি আছে বাইরের দিকে, মূর্তি দুটোকে একটু দেখাই। এখানে আছে 2জন দ্বারপাল, এইখানে আছেন নন্দী, দেবতাদের প্রতিমূর্তি যাকে ধরা হয়, আর এদিকে আছেন মহাকাল। মহাকাল বাঁ হাতে আশীর্বাদ করছেন এবং তার একটা এক্সট্রা ডেঞ্চার রয়েছে, আর নন্দী ডান হাতে আশীর্বাদ করছে। এটা চোল রাজাদের বানানো, অপূর্ব সুন্দর কারুকার্য, বহু পুরনো, দেখেই বোঝা যাচ্ছে। এবার আমরা ঢুকবো মন্দিরের গর্ভগৃহে। দেখতে পাচ্ছি এটা হচ্ছে চোল ডাইনাস্টির যে মন্দিরগুলো তার একটা সিম্বল।
যেটাকে বলা হয় যে নাগা কুণ্ডলা চোলা যিনি বানিয়েছিলেন। এখানে আছে নাগ, কুণ্ডল, এই দুটো একই পাথরের মনোলিথিক। এটা হচ্ছে চোল ডাইনাস্টি সেই সময়ের বানানো মন্দিরগুলোর একটা সিম্বল। বৈদ্যনাথ স্বামী টেম্পল পেরিয়ে আমরা এলাম বীরভদ্রেশ্বর টেম্পলে। এখানের একটা সিগনিফিকেন্স হচ্ছে এই জায়গাটা যাদের নামে, যে তাল কাঠ যেভাবে নামটা এসছে, তালা এবং কারু দুজন হান্টার্স ছিল। ডান দিকে বাদিকে আছে তালা এবং ডান দিকে আছেন কারু, ভেতরে আছেন বীরভদ্রেশ্বর। তালকাটের অপূর্ব একটা টেম্পল কমপ্লেক্স দেখে আমরা এখন এগিয়ে চলেছি আমাদের পরের ডেস্টিনেশনের দিকে। এখানে একটা কথা বলে রাখি, সোমনাথপুর, তালকাট এবং শিবসমুদ্রম, মাইসোর থেকে কিন্তু এই তিনটে স্পট একই দিনে ঘুরে নেওয়া যায়। সেদিন খুব বেশি কিছু প্ল্যান রাখা যাবে না, তার কারণ তিনটেই বেশ টাইম কনজিউমিং। আমরা তালকাট থেকে যাচ্ছি সোমনাথপুরের দিকে। তালকাট থেকে সোমনাথপুরের দূরত্ব হচ্ছে 100 কিলোমিটার প্রায়। আমরা চলে এসেছি সোমনাথপুরে। এটা 1258 সালে হয়শলা রাজাদের সময় থেকে তৈরি। বাদবাকিটা চলো ভেতরে যেতে যেতে তোমাদের বলি। এটা হচ্ছে মন্দিরের মেন গেট। মাইসোর থেকে এটা ডিস্টেন্স হচ্ছে 38 কিলোমিটার। 1258-তে হয়শলা রাজা তৃতীয় নরসিংহ তার জেনারেল সোমনাথ দণ্ডনায়ক তিনি এটা তৈরি করেন। আমরা ঢুকছি মন্দিরের ভেতরে। এটা হচ্ছে মন্দিরে ঢুকেই যে চাতালটা, অপূর্ব সুন্দর, সিলিংয়েও কারুকার্য করা আছে, পুরোটাই পাথর। সোমনাথপুরের মন্দিরের গায়ের যে কারুকার্যগুলো, পুরো মন্দিরটা পাথরের মন্দির এবং গায়ের কারুকার্যগুলো সত্যিই অসাধারণ। এখানে বেশ কিছু সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার রয়েছে, ঢোকার যে তোরণটা সেই জায়গাটায়, এবং পুরো মন্দিরটার চারপাশে দেখা যাচ্ছে অনেকগুলো চেম্বার মতো জায়গা রয়েছে। এবং এই জিনিসগুলো কিন্তু সাউথ ইন্ডিয়ান বহু মন্দিরে দেখা যায়। যেমন বেলুড়ের মন্দিরে গেলেও এইরকম দেখা যায়, কর্ণাটকে যে বেলুড় আছে তার যে বিখ্যাত মন্দিরগুলো, তাতেও কিন্তু এরকম একটা স্ট্রাকচার দেখা যায়। এই খানের ভেতরেও আবার কিছু কিছু ভগবানের মূর্তি রয়েছে, কিন্তু এই মন্দিরটাতে কিন্তু পুজো বর্তমানে হয় না। এখন এটার গায়ের কারুকার্যগুলো দেখাই। মেন টেম্পলের গায়ের যে কারুকার্যগুলো, মূলত দেবদেবীর মূর্তি, বিভিন্ন পৌরাণিক কাহিনী, অপূর্ব সুন্দর ভাস্কর্য। আমরা প্রবেশ করেছি মন্দিরের একদম ভেতরে। মন্দিরের ভেতরে দেখছি যে ওপরের দিকে অর্থাৎ সিলিং এ বেশ কনিক্যাল স্ট্রাকচারের কিছু পাথরের কারুকার্য রয়েছে। ভেতরটাও অপূর্ব সুন্দর, ভেতরেও বেশ কিছু সিলিন্ড্রিক্যাল স্ট্রাকচার রয়েছে বড় বড় থামের মতো, এবং ওপরটা সিলিংটা ভীষণভাবে সুন্দরভাবে সাজানো। চতুর্দিকে দেবদেবীর মূর্তি রয়েছে। গর্ভগৃহে যাওয়ার ওপরেও কিন্তু অন্যান্য দেবদেবীর মূর্তি রয়েছে। আর বললামই, যেহেতু এটা হয়শলা রাজবংশের সময় তৈরি, হয়শলাদের মূল উপাস্য দেবতা ছিলেন বিষ্ণু। এটা একটা বিষ্ণু মন্দির, ভেতরে বিষ্ণু মূর্তি রয়েছে। সামনে ঢুকে ডান দিকেও দুদিকে দুটো বিষ্ণু মূর্তি রয়েছে, এবং এই মন্দিরটায় কিন্তু বর্তমানে পুজো হয় না। দারুণ সুন্দর এই মন্দিরে ঘোরার অভিজ্ঞতা, সত্যি সুন্দর। এবং আগে আমরা যখন এসেছিলাম এই মন্দিরে একবার, সেবার সকালে এসেছিলাম যখন কোনো টুরিস্ট এখানে এসে পৌঁছাননি তখনও, সেই ফাঁকায় ফাঁকায় যদি আপনারা মন্দিরটা দেখতে পারেন, সেটা কিন্তু একটা পরম প্রাপ্তি, একদম অন্য রকমের একটা অভিজ্ঞতা হবে। সোমনাথপুর ঘুরতে ঘুরতে একদম বিকেল হয়ে গেছে। এখানে টাইম শেষ, 6টার পরে এই মন্দির বন্ধ হয়ে যায়। এখন আমরা সোমনাথপুর থেকে বেরিয়ে যাচ্ছি। সোমনাথপুর থেকে মাইসোরের দূরত্ব হচ্ছে 38 কিলোমিটার।
এই জায়গাটা যেতে মোটামুটি ঘন্টাখানেক টাইম লাগবে। এখন আমরা যাচ্ছি মাইসোরের পথে। আমরা রাতে উঠছি সমুদ্র মাইসরে। কালকে আমরা চলে যাব কর্ণাটক থেকে অন্য এক রাজ্যে, একদম অন্যরকম জায়গায়। আর জার্নিটাও হবে খুব মজার। সঙ্গে থেকো।